শুনবি, এই গ্রাম বাদে বগুলহাট চিনিস? ওই দিকটা ওর বাড়ি। মির্জা বাড়ির মেয়ে ও। চিনিস নিশ্চয়? আয়মান মাথা ঝাঁকিয়ে বলল, ওই যে নীল রঙের একটা দালাল বাড়ি, মনে হয় একতলা, তাই না? হ্যাঁ, ওই বাড়ি। ওর বাবা মানে সোহেল মির্জা, তিনি জুয়া খেলে খেলে লক্ষ লক্ষ টাকা ঋণ করেছে। এমন নেশাপানি করে কায়নাত ওর মা মারধর করতেন। এত পরিমাণ ঋণ করেছেন যে সোহেল চাচা যে বাড়ি অবধি বিক্রি করতে চেয়েছেন, কিন্তু চাচার বড় ভাই করতে দেননি। তারপর যারা টাকা পয়সা পেত বাড়ির মধ্যে এসে হাঙ্গামা করত, দুদিন পর পর কায়নাতের মায়ের উপর অত্যাচার করত দিনের পর দিন। বাপের বাড়ির থেকে টাকা পয়সা আনার জন্য নির্যাতন করা হতো। কায়নাতের মায়ের বাপের বাড়িও তেমন একটা পরিস্থিতি ছিল না। একটা সময় তিনি অত্যাচার সইতে সইতে সেই সিদ্ধান্ত নিয়েছেন, দুনিয়ার সুখ তার জন্য নয়, এই জীবন প্রাণ ত্যাগ করতে হবে। একদিন সোহেল চাচা নেশা করে এসে বাড়ি বেশ ঝামেলা ক্রিয়েট করেন। এমন স্ত্রীকে মারধর করার পর বাড়ি থেকে বেরিয়ে যান। তার পরের দিন পুরো গ্রামে কথা ছড়ায় নীলির চাচি ফাঁসি দিয়েছেন। পুরো গ্রামে হইল হুল্লুক লেগে গেছে এ নিয়ে। সোহেল চাচা আর ফিরে এলো না, কাপুরুষের মতো পালিয়ে গেল গ্রাম ছেড়ে। কী বা করতো ৩৩ লাখ ঋণ কি মুখের কথা? হাসান লম্বা শ্বাস টানলো, তারপর আবারও বলল, হাসান সে সকালবেলা কায়নাতে চিৎকার করে, মা মা ডাক্তার শুনেছিলাম। মেয়েটা চিৎকার করে কাঁদছিল। নীলিবাবির বডি নিচে নামানোর পর যারা সোহেল চাচার কাছে টাকা পেত তারা এসে হাজির হয় মির্জাবাড়ির উঠানে। হাজির হবে না বা কেন? লক্ষ লক্ষ টাকা কি আর ছেড়ে দেওয়া যায়? মতিন নামে একজন লোক ছিলেন যিনি সোহেল চাচার কাছ থেকে ১৯ লাখ টাকা পেতেন। একদিকে মায়ের করা লাশ, আর অন্যদিকে বাপের করা লক্ষ লক্ষ ঋণ। কায়নাত সেদিন সবার কাছে চিৎকার করে সাহায্য চেয়েছিল, কেউ এগিয়ে আসেনি। সাহায্য করা তো দূরের কথা, মায়ের নিতর দেহ ধরে হামাও করে কাঁদছিল। গ্রামের অর্ধেক মানুষ সেদিন হয়তো মির্জা বাড়িতে হাজির হয়েছিল। দাদা, ছোট চাচা, আমরা দুই ভাই সহ গ্রামের মেম্বার, চেয়ারম্যান, অনেক মুরব্বী একত্রিত হয়েছিলাম সেদিন। মতিন একটা আবদার রেখেছিল, হয় তার ১৯ লক্ষ টাকা ফেরত দিতে হবে, না হয় সোহেলের মেয়ে কায়নাতকে দিয়ে দিতে হবে। ৪০ বছরের একটা লোকের সাথে ১৫ বছরের একটা মেয়েকে বিয়ে দেওয়ার প্রশ্নেই ওঠে না। তোমরা বিশ্বাস করবে না, সেদিন ওই মুহূর্তে বাড়ি ভর্তি মানুষের সামনে মতিন কায়নাতের শরীরে হাত দিয়েছিল। কি একটা নোংরা অবস্থা ঘটেছিল সেখানে। গলা ধরে এলো। আয়মানের মুখটা একটু হয়ে গেছে। সে না কিছু বলতে পারছে আর না সইতে পারছে আদাল বাকরুদ্ধ। এখানে ঠিক কি বলা উচিত সে ভেবে পাচ্ছে না। হাসান কিছুক্ষণ নিশ্চুপ থেকে বলল, সেদিন মতিনকে দাদা বাড়ি ভর্তি মানুষের সামনে, মতিনকে সেদিন দাদা নিজের জুতা খুলে বাড়ি ভর্তি মানুষের সামনে মেরেছিলেন। টাকা পাবে বলে একটা বাচ্চা মেয়ের সাথে জোর জবরদস্তি করবে? ৩৩ লাখ টাকা সেদিন দাদা পরিশোধ করেছিলেন। যারা ফায়নাদার ছিলেন সবাইকে সবার টাকা বুঝিয়ে দিয়ে কায়নাতকে চৌধুরী বাড়িতে নিয়ে আসেন। মায়ের কবর কোথায় সেটা ও আজ অবধি জানে না। চৌধুরী বাড়িতে আছে আজ প্রায় ৮-৯ মাস হতে চলল। ওর মায়ের কবর আমাদের চৌধুরী বাড়ির পুকুর সাইডে দেয়া হয়েছে। গ্রামের মানুষ সেদিনের পর থেকে কুটো নজরে দেখা শুরু করেছিল কায়নাতকে। মতিন কায়নাতের ২ হাত ধরে টানাটানি করেছিল। মানুষ প্রতিবাদ করা বাদ দিয়ে আরও কলঙ্ক করেছিল ওকে। বলেছিল এ মেয়ের কোনো ভবিষ্যৎ নেই, বিয়ে হবে না, সংসার হবে না, আর না জীবনে সুখী হতে পারবে। থামলো হাসান, তারপর তার ছিল হেসে বলল, সবচেয়ে বড় কথা কি জানো তোমরা?
নীলিভাবি কিন্তু কায়নাতের আপন মা নন, আর না সোহেল চাচা ওর বাবা। তাহলে ওর মা বাবাকে? আর কিছু বলতে চাই না, জানতে পারবে সব কিছুই, সময় হোক। কিন্তু এই 33 লক্ষ টাকা দিয়ে দাদা কায়নাতকে এই বাড়িতেই কেন নিয়ে এলো? কোথায় রাখতো আর? মির্জা ভাই রাখলে ওর রুহু বের করে ফেলতো ওর চাচা। ওই বাড়ির থেকে আসার পর কায়নাত আর কখনো ওদিকে পা রাখেনি। আয়মান ভীষণ কষ্ট পেয়েছে কায়নাতের অতীত শুনে। সে দুঃখ প্রকাশ করে বলল, মেয়েটার কত দুঃখ, অথচ সবসময় দেখি চঞ্চল পাখির মতো উড়ে বেড়াই, ওকে কখনো কিছু বুঝতেই দেয় না। হাসান দীর্ঘশ্বাস ফেলল। অর্ণ এতক্ষণ চুপ থাকলো, এবার প্রশ্ন করলো, সোহেল মির্জার খোঁজ করেনি কায়নাতের? খোঁজ করবে? সেদিনের পর থেকে ওকে আর গ্রামেই পাওয়া যায়নি। ওনার তো আরও ভালো হয়েছে গাড়ের বিপদের জন্য। সব ঋণ শোধ হয়ে গেছে, সাথে গাড়ের ঝামেলা দূর হয়েছে। অর্ণ আর কোনো কথা বলল না, চুপ করে রইল। চার ভাই হাঁটা চলল বাড়ির পথে। এখানে এসেছিল বাগান দেখতে, এসে দেখে কায়নাত এখানে। মেয়েটার অতীতের কথা ভাবলেও বুকের ভেতরটা ফেটে যায়। যদি হোক বোন বলে কথা। দুপুর গড়িয়ে বিকেলের দেখা মিলেছে। আলতারাঙা আকাশে উড়ে বেড়াচ্ছে নামনা জানা পাখি। চৌধুরী বাড়ি এই মুহূর্তে পিন পতন নীরবতা বিরাজমান। সবার কক্ষে অবস্থান করছেন। কায়নাত, সুহা ও নিধি শুয়ে আছে কায়নাতের ঘরে। ভালো লাগছে না কিচ্ছু। একটু পরে নিশা, নুসরাত ও তার 3 ভাই সহ নিধিরা 5 বোন বের হবে ঘুরতে। সন্ধ্যার আগে ফিরতে হবে নুসরাতের জন্য। এই সময়ে মেয়েদের সন্ধ্যার পর বাইরে যাওয়া ভালো না বলে মনে করেন গ্রামের মানুষ। কায়নাত ও নিধি, সুহা মিলে নীল পাড়ে সাদা শাড়ি পরেছে। মাহি ও জয়া কি করবে তারা জানে না। সবাই তৈরি হয়ে নিচে ড্রয়িং রুমে হাজির হতে অর্ণ বেরিয়ে এলো নিজের ঘর থেকে। পকেটে 2 হাত গুজে, চোখে কালো সানগ্লাস, গায়ে কালো টি শার্ট এবং ছাই রঙা প্যান্টের সাথে হাতে দামি ঘড়ি পরে নেমে এলো সবার মাঝে। সুহা অর্ণকে দেখে চুপটি ঠোক গেল। কায়নাতের কানে কানে বলল, অন্য ভাইকে দেখে তো নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে রে কায়নাত। কত হ্যান্ডসাম লাগছে দেখেছিস? কায়নাত বিরক্ত হয়ে অর্ণর দিকে তাকালো। লোকটাকে আসলেই অনেক সুন্দর লাগছে দেখতে। পুরুষ মানুষ এত সুন্দর কেন হবে? কই, আর কাউকে তো এত সুন্দর কখনো মনে হয়নি আমার কাছে। কায়নাত বিরক্ত হলো নিজের ভাবনায়, চিন্তায়। ছি মার্কা মানুষদের দিকে তাকানো বিরাট বড় ফুল। সবাই বাড়ি থেকে বের হতেই হাঁটা শুরু করলো। নিশা নিধিদের পাশে পাশে হাঁটতে হাঁটতে বলল, তোমাদের 3 জনকে খুব সুন্দর লাগছে। আমাকে আগে কেন বললেন না? তাহলে আমিও শাড়ি পরতাম। নিধি লজ্জা পেল বোধহয়, বলা উচিত ছিল। সে ভুল শুধরে বলল, আমি মনে করেছি তুমি পড়বে না, তাই আর বলিনি। তুমি প্লিজ কিছু মনে করো না। নিশা হেসে ফেল। পাশে হাঁটতে থাকা কায়নাতের কাঁধে হাত দিয়ে বলল, আমি আবার কি মনে করব? শাড়ি পরলেও বেশিক্ষণ সামলাতে পারতাম না। সবাই গল্প করতে করতে বাড়ির থেকে বেশ কিছুটা দূরে চলে এসেছে। এই এলাকাটা মির্জা বাড়ির আশেপাশে। এত কিছু খেয়াল করেনি কায়নাত, না হলে এদিকে কখনোই পা রাখতো না। তবে আজ হয়তো এই এলাকায় পা দেওয়াটাই ছিল জীবনের সবচেয়ে বড় ভুল। না, আজ এই এলাকায় আসতো আর না কলক লাগতো তার নামে। ঘাটে নৌকা পাওয়া যাবে কি? আমাদের এদিকে সব সময় নৌকা থাকে আপু। তাহলে চলো সবাই নৌকায় ঘুরি। সবাই রাজি হলো। কায়নাত কাজমজে করে শুধু অনেক আমি তো সাঁতার জানি না, তোমরা ঘুরো, আমি ঘাটে বসে থাকি। কিছু হবে না, আমরা আছি না। অনেক বোঝানোর পর রাজি হলো কায়নাত। 2টা ছোট নৌকা ভাড়া করা হলো। একটায় সুহা, মাহি, জয়া, আদাল, নুসরাত বসেছে। অন্য নৌকায় কায়নাত, অর্ণ, আয়মান, নিধি ও নিশা বসেছে। গ্রামের বিকেলে এত সুন্দর ও মনোমুগ্ধকর লাগে এটা জানা ছিল না অর্ণের। গ্রামে আসা হয়েছে আগে যখন বাংলাদেশে থাকতো। দাদা বাড়ি আসা হতো ভাইদের সাথে। কায়নাত ভীষণ অস্বস্তি নিয়ে বসে আছে অর্ণর পাশে। এত জায়গা থাকতে তাকে এই জল্লাদের সাথেই কেন বসানো হলো? যদি রেগে মেগে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন কায়নাত কি করবে? সে ভীত চোখে একবার আর চোখে তাকালো অর্ণের বদন পানে। ওটা এত সুন্দর কেন? 3টা ভাই পুরো রসগোল্লার মতো। কায়নাতের মনে ছিচ্ছে আওড়ালো। এসব ফালতু চিন্তা ভাবনা মাথায় আসছে কেন?
নিশা আর আয়মান নিজের ছবি তুলতে সাথে আশেপাশে প্রকৃতি নিয়ে কিছু ক্লিপ ভিডিও বানাচ্ছে। কায়নাত দূর পথে তাকিয়ে দেখলো মির্জা বাড়ির পাশের বাড়ির এক চাচা কিছু মানুষজন নিয়ে ঘাটের কাছে আড্ডা দিচ্ছে। সে মাথা নিচু করে ফেলল। নিজের গ্রামের মানুষদের থেকে যে আঘাত পেয়েছে সে। এত কিছুর পরও এইসব মানুষদের মুখ দেখাও পাপ। ঘাট থেকে তারা বেশি দূরে নয়। নিশা প্রাণ ভরে শ্বাস নিল। আয়মানের দিকে তাকিয়ে দেখলো ছেলেটা মুগ্ধ নয়নে কায়নাতের দিকে তাকিয়ে আছে। নিশা চমকালো, কিছু একটা ভেবে মুচকি হাসি টানলো ঠোঁটে। তারপর বলল, এত সুন্দর একটা পরিবেশ। আইমান ভাইয়া, একটা গান ধরো প্লিজ। কায়নাত সহ সবাই তাকালো আয়মানের দিকে। আয়মান মুচকি এসে বলল, কি গান গাইবো? তোমার ইচ্ছে। আয়মানের আর চোখে কায়নাতের দিকে তাকিয়ে দৃষ্টি রাখলো নদীর পানিতে। কেসে গলা পরিষ্কার করে স্বর ধরলো চোখ বুজে। স্বর থামলো। চারপাশ নিস্তব্ধতা ঘিরে এলো, শুধু কানে পাচ্ছে ভালোবাসা তোমার ঘরে বৃষ্টি হয়ে নেমে আসুক। কায়না মুগ্ধ নয়নে আয়মানের দিকে তাকালো। এত মিষ্টি মাতাল করা স্বর সে এর আগেও সেদিন ছাদে শুনেছিল। এত সুন্দর গানের গলা কারোর হয় হয়তো এই যে আয়মানের এত সুন্দর গানের গলা, কি মিষ্টি গানের স্বর। কায়নাতের ছোচে কোণে মিষ্টি হাসি। সে আয়মানকে উদ্দেশ্য করে সুথয়, আপনার গানের গলা অনেক সুন্দর ভাইয়া, আমার খুব পছন্দ। আয়মান লাজুক হাসলো। অর্ণ সূর্যকল কুচকে কায়নাতের দিকে তাকে ফুস করে নিঃশ্বাস ফেলল। ভাবখানা এমন যেন মেয়েটার প্রতি সে খুবই বিরক্তই তো। মেয়েটা বড্ড বেশি ফটর ফটর করে। এই যে এখন কথা শুরু করবে, শেষ করার নাম থাকবে না। হলো তো তাই কায়নাত আয়মানের সাথে বকবক করতে শুরু করে দিল। সাথে যোগ হলো আরও 3 ছাগল। সন্ধ্যার আজান দিতে বেশি দেরি নেই। নৌকা ঘুরছে ঘাটের দিকে। সুহাদের নৌকা আগে পাড়ে চলে গেছে। নিশাতের নৌকা পরে আসার খানিক আগে হালকা দুলে উঠল নৌকা। কায়নাত একদম সাইডে বসায়। তাল সামলাতে না পেরে ঠাস করে পড়ে গেল পানিতে। বিকট চিৎকার দিয়ে উঠল সে। নিধি কায়নাতের হাত আঁকড়ে ধরার আগে কাহিনী ঘটে গেছে। ঘাটে যে প্রচুর পানি। আচমকিত ঘটনায় সবাই হতবাক বিস্মিত। আয়মান সাঁতার জানে না। সে অর্ণকে অনুরোধ করে কায়নাতকে যেন বাঁচায় সে। অর্ণ নিজেও তো এতক্ষণ ঘরের মধ্যে ছিল। হুঁশ ফিরতে হাতের ফোনটা নৌকা রেখে ছাপ দিল সে। অর্ণ কায়নাতকে পাড়ে ওঠানোর আগেই দেখলো সাদা শাড়ি পরার কারণে শরীরের সব স্পষ্ট দেখা যাচ্ছে। শুকনো ঠোক গেল সে। দৃষ্টি সরিয়ে নিশাকে বলল, তোর ওড়না দিয়ে ওর শরীর ঢেকে দে নিশা। নিশা গলায় ঝুলিয়ে রাখা ওড়নাটা কায়নাতের শরীরে রাখতে অর্ণ পাড়ে এসে হাঁটুর উপর কায়নাতের মাথা রাখলো। নিথর দেহ পড়ে আছে মেয়েটা। অর্ণ বুকে হাত দিতে গিয়েও দিল না। নিশাকে বলল বুকে চাপ দিতে। নিশা তাই করলো। সাথে সাথে কায়নাতের মুখ দিয়ে পানি গড়িয়ে পড়লো। হুঁশ ফিরল মেয়েটা। নিধি কেঁদে উঠল। কায়নাতের কাছে যাওয়ার জন্য পা বাড়াতে শুনতে পেল কিছু লোকের চেঁচামেচি। সবাই একসাথে পেছন তাকালো। দেখলো ঘাটে আড্ডা দেওয়া সেই লোকগুলো কথা বলতে বলতে তাদের নিকটে এগিয়ে আসছে। একজন লোক এসে তিরিক্ষি মেজাজে সুধয়, বড় লোকের সওয়াল পাওয়াল হইয়া গ্রামের মাইয়াগোর লগে নষ্টামি মারাও, ডরাডরি করো না। অর্ণ রেগে তাকালো লোকটার দিকে। আদাল পরিস্থিতি বুঝে ঠান্ডা মাথায় বলল, দেখুন চাচা, আপনি যা ভাবছেন তেমনটা মোটেও নয়। লোকটার সাথে আরো কিছু লোক যোগ দিয়ে বলল, আমাকে শিখাইতে আয়ো না এডি, বুঝছো? এইটা মির্জাবাড়ির মাইয়া কায়নাত না, নষ্টা মাইয়া, তোমাকে ছাড়ে নাই। দেখুন, আপনি কিন্তু এখন মাত্রা ছাড়াচ্ছেন। আজে বাজে কথা বলা বন্ধ করুন। এই পোলা আজে বাজে কথা কইলাম। এই মায়ের লগে নষ্টামি কইরা এখন আমাকে মাত্রা শিখাও। হই হুল্লোড় লেগে গেল মুহূর্তেই। আশেপাশের মানুষজন জড়ো হতে লাগলো। মাত্র ঘন্টা খানিকের মধ্যে পুরো গ্রাম ছড়িয়ে গেল বৃত্তে বানোয়াট কাহিনী। কেউ তিল থেকে তাল বানিয়ে ফেললো। এক কলঙ্ক ধুয়ে ওঠার আগে আরেক কলঙ্ক লাগলো এই পবিত্র গায়ে। অনেক বোঝানোর পরও কেউ বুঝলো না, কথাও শুনল না। উল্টো মারপিট লেগে গেল ঘাটে। চৌধুরী বাড়ির 2 পুত্র অর্থাৎ আজগর চৌধুরীর 2 পুত্র এবং তিনি গ্রামের মুরব্বীদের নিয়ে আলোচনা বসেছেন। কায়নাতের ভেজা গায়ে এখনো নিশার ওড়না পেঁচানো। পাশেই দাঁড়িয়ে আছে সকল ভাই বোনেরা।
এবং অর্ণ নিজেও। হাসান ও নাজদিন গ্রামের বাইরে গেছে দুপুরের দিকে। গ্রামের চেয়ারম্যান কপালে হাত বুলিয়ে বললেন, দেখুন, গ্রামের মানুষ তো আর মিথ্যা কথা বানিয়ে বলবে না, বলুন। যা দেখেছে তাই বলেছে আমার কাছে। অর্ণ বৈষণ্যর চোখে চেয়ারম্যানের দিকে তাকে সুথয়। আপনার মনে হচ্ছে আমরা বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছি? এই মেয়েটা নৌকা থেকে পড়ে যাওয়ায় আমি বাধ্য হয়ে ওকে বাঁচিয়েছি। এই আমরা কি কানা নিজের চোখে দেখছি মাইয়ার লগে তুমি নষ্টামি করতেছিলা। অর্ণ ভীষণ রেগে আছে। এই মুহূর্তে এমন কিছু ভাষা আওড়ালো আজগর চৌধুরী সহ মাশফিক চৌধুরী ধমকে উঠলেন অর্ণকে। অর্ণ প্রতিবাদ জানিয়ে সুথয়, নষ্টমীর কি করেছে? এই মেয়েটা কোনো ক্ষতি করেছে কি? নষ্টমী কাকে বলে এটা আদৌ জানেন আপনারা? গ্রামের মানুষ এত কিছু বুঝবে না, তারা তোমাদের দুজনকেই আপত্তিকর অবস্থায় দেখেছে। আপত্তিকর? অবশ্যই আমি আমার ভাই বোনদের সামনে অন্য একটা মেয়ের সাথে ফষ্টি নষ্ট করবো না। তার থেকে বড় কথা, এই মেয়ের সাথে আমার কখনো কথাই হয়নি, চিনি না জানি না, আর আপনারা বলছেন এর সাথে আমি। অর্ণ কথা বলতে পারছে না রাগের কারণে। কি একটা অবস্থা ক্রিয়েট হয়েছে। কায়নাত হেঁচকে তুলে কাঁদছে। আজগর চৌধুরী অনেক বোঝানোর চেষ্টা করলেন সবাইকে, কিন্তু কেউ বুঝতে চাইছে না। শেষে একজন মুরব্বী বললেন, হয় ওই মাইয়ার লগে ওই পোলার বিয়া হইব, নাইলে পোলার মাইয়ার মুখে গালি দিয়া পুরা গ্রাম করব। এখন সব তোমাগো ইচ্ছা, তোমরা কি করবা? কায়নাত চমকে উঠলো কথাটা শুনে। অর্ণ হতবাক এমন প্রস্তাবে। সামান্য একটা ব্যাপারটাকে এই মূর্খেরা কোথায় নিয়ে দাঁড় করিয়েছে ভাবা যায়। নিজের বয়সে একজন দ্বিগুণ বয়সী ছেলের সাথে বিয়ে দেওয়ার কথা বলছে তারা। আদৌ এটা সম্ভব? অর্ণের পক্ষে অসম্ভব। অর্ণ মাথা ঠান্ডা করে আজগর চৌধুরীকে উদ্দেশ্য করে সুথয়, দাদা, তুমি মেয়েকে জিজ্ঞেস করো আমি ওর সাথে কিছু করেছি কিনা। কায়নাত মাথা নিচু করে রেখেছে। আজগর চৌধুরী কিছু জিজ্ঞেস করার আগে অধৈর্য অর্ণ কায়নাতকে থমকে সুথয়, এই মেয়ে, আমি তোমাকে কিছু করেছি? বাজেভাবে তোমার শরীর ছুঁয়েছে? কায়নাত ভয়ে কথা বলতে পারছে না। অন্য আরেকবার ধমক দিতে ও দুপাশে মাথা নাড়লো। গ্রামের মানুষ বললেন, মাইয়াটা ভয়তে হাসা কথা কইতাছে না। এক পর্যায়ে পরিস্থিতি খারাপের দিকে চলে গেল। সবাই এটাই মানতে শুরু করলো অর্ণ কায়নাতের সাথে সত্যি কিছু একটা করেছে। অনেকে ভাবনা চিন্তার পর মাশফিক চৌধুরী সবাইকে শান্ত করতে বললেন। তিনি আজ চোখে একবার কায়নাতের কান্না মিশ্রিত মায়াবী আননখানা পর্যবেক্ষণ করে বললেন, আমার বড় ছেলে অন্যই কায়নাতকে বিয়ে করবে। সকলে চমকেও তাকালো মাশফিক চৌধুরীর দিকে। কায়নাত কান্না থামিয়ে অবিশ্বাস্য চোখে তাকালো। তাও বিয়ে, তাও আবার ওই গুমরা মুখের সাথে? অসম্ভব। অন্য ও কায়নাত দুজনেই একসাথে বলে উঠল, অসম্ভব, এই বিয়ে আমি করতে পারবো না। কে শোনে কার কথা? গ্রামের মানুষ তখনই কাজী ডেকে আনেন। অর্ণ রাগারাগি করে পরিস্থিতি আরো বিগড়ে দেয়। কায়নাত নিধিকে জড়িয়ে ধরে ও অজরে অশ্রু বিসর্জন দিচ্ছে। এমন করে জীবনটা নষ্ট হয়ে যাবে। কলঙ্ক ঘাড়ে নিয়ে নিজের থেকে এত বড় একটা লোকের সাথে বিয়ে বসতে হবে। সে আদর্শরে বারবার আহাজারি করে বলছে, আমি এই বিয়ে করবো না, কিছুতেই না। আজগর চৌধুরী কায়নাতের থেকে ওর অনুমতি নিলেন না। তিনি কায়নাতের ভবিষ্যৎ ভেবে এবং পরিস্থিতি বুঝে বিয়েতে মত দিলেন। চোর জবরদস্তি করে গ্রামের মহিলারা কায়নাতকে নিয়ে অন্য পাশে চলে গেল। কায়নাত চিৎকার করে আজগর চৌধুরী একই কথা বারবারে বলল, দাদা আমায় বিয়ে দিও না, আমি বিয়ে করতে পারবো না দাদা। ও দাদা, শুনছো আমার কথা? আমার জীবনটা এভাবে নষ্ট করে দিও না দাদা। আজগর চৌধুরীর চোখে বোধহয় আজ পানি চলে এসেছে কায়নাতের আহাজারি শুনে। গ্রামের মানুষ আর কোনো কথাই শুনল না। শেষমেশ কাজী সাহেব বিয়ে পড়ানো শুরু করলেন। মাশফিক চৌধুরী ইমোশনাল ব্ল্যাকমেল করে ছেলেকে ছাঞ্চা করলেন। এখন এই পরিস্থিতি থেকে বের হওয়াই হচ্ছে আসল কাজ। বাবার সিদ্ধান্তে হার মেনে অর্ণ কবুল করে নিল কায়নাতকে। বিয়ে শেষ হতে চৌধুরী বাড়ি ফিরে এলো সবাই। অর্ণ বাড়ি ফিরে ভাঙচুর শুরু করেছে। আয়মান পাথরের মতো বসে আছে ড্রয়িং রুমে। কায়নাত দাদির ঘরে বসে হাউ মাউ করে কাঁদছে। এমন সর্বনাশ না হলেই হতো না। কেন তার সাথেই সবসময় এমন হয়? দুঃখ ছাড়া কি কপালে কিছু নেই? আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, আর কাঁদিস না বোন। কায়নাত দাদির পা জড়িয়ে ধরে বলল, ও দাদি, আমি সত্যি অভাগী, তাই না? দেখো না, এইটুকুনি বয়সে মা, বাপ, পরিবার, বাড়িঘর সব হারিয়েছি আমি।
আমার আর কিছু নিজের রইলো না, নিজেকে অন্যের নামে লিখে দিলাম আমি। যা হওয়ার হয়ে গেছে, কেঁদে এখন লাভ হবে বল? আমার নাতি কিন্তু খুব ভালো, তোকে সুখে রাখবে দেখিস। কায়নাত কান্নার চোটে কথা বলতে পারছে না, আদর স্বরে শুধু বলল, আমার এমন সুখ চাই না দাদি, চাই না আমার এমন সুখ। আতিয়া বেগম মায়া ভরা ব্যথাতুর কাতর চোখে তাকিয়ে বললেন, তোকে আজকে একটা সত্যি কথা বলি। থেমে কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, আঘাত যেহেতু পেয়েছিস, হৃদয়ে ক্ষত যখন হয়েছে, তাহলে আজ আরেকটু ক্ষত জায়গায় ব্যথা দেই। কায়নাত প্রশ্নাত্মক চোখে তাকালো। আতিয়া বেগম কায়নাতের মাথায় হাত বুলিয়ে বললেন, তোর আসল পরিচয় জানিস তুই? আসল পরিচয়? আতিয়া বেগম নিজেকে শক্ত করে ধীরে কণ্ঠে বলেন, কায়নাত নিজের জন্মদাত্রী মায়ের ওপর হয়তো অনেক ঘৃণা হবে, অভিমান হবে, কখনো ক্ষমা করতে পারবি না, কিন্তু সত্যি একদিন না একদিন তো জানতেই পারতি মিলি তোর জন্মদাত্রী না রে বোন। কায়নাতের শ্বাস আটকে এলো, পায়ের নিচে মাটি সরে গেল। এমন অনুভব হচ্ছে যাকে আজীবন মা বলে জেনেছে, মা দেখেছে, সে তার জন্মদাত্রী মা না। তাহলে সে কে, কি তার পরিচয়? বক্ষস্থলের ভেতরটা মুচড়ে যাচ্ছে যন্ত্রণায়। ডুকরি কেঁদে উঠল সে, দাদির পায়ে মাথা ঠেকিয়ে বলল, এত সত্যি কেন আমার এই ছোট জীবনে? এত বাস্তবতার মাঝে আমার জীবনটা মিথ্যে দুনিয়ায় কেন আটকে আছে দাদি? আমার মা কে, কি আমার পরিচয় বলো না দাদি, কে আমি? লতা শেখের মেয়ে তুই, তোর মা লতা শেখ আর বাবা মিজান দেওয়ান। সহসা চোখ তুলে তাকালো কায়নাত, চোখে পানি টলমল করছে, বক্ষস্থলে ঝড় বইছে। কি শুনল সে এই মাত্র? লতা শেখ তার মা, তার জন্মদাত্রী? কায়নাত কম্পিত ঠোঁট নাড়িয়ে শুধোয়, কি বলে তুমি? ও দাদি, কি বলে তুমি এইমাত্র? এটা কি করে সম্ভব? আমি যা বললাম সবটাই সত্যি। না না, এটা সত্যি না, তুমি মিথ্যে বলছো আমায়, তাই না? ছোট গিন্নি যদি আমার মা হয়ে থাকতো তাহলে আমাকে নিজের কাছে কেন রাখিনি? কেন সে আব্দুর চৌধুরীকে বিয়ে করলো? অনেক কাহিনী, কিন্তু এটাই সত্যি, তুই লতার মেয়ে, তার গর্ভে তোর জন্ম। তুমি মজা করছো আমার সাথে, তাই না দাদি? আতিয়া বেগম ছলছল নয়নে কায়নাতের আনন্দ দেখে শুধোয়, খুব কষ্ট হচ্ছে না? মাকে ভুল বুঝিস না, সে বাধ্য ছিল তোর বাবার সংসার ছেড়ে চলে আসতে। আমার বাবা কই দাদি? সে কোথায়? সে কেন আমার খোঁজ করেনি এতদিন? সে যে এই দুনিয়ায় নাই রে বোন। স্থির হয়ে এলো শরীর, শ্বাস ফেলতে লাগলো থেকে থেকে। বাবা নেই, মা নেই, মা থেকেও নেই, কি আছে তাহলে তার? কে আছে তার নিজের? কায়নাত বুকের বা পাশে হাত রেখে জোরে জোরে শ্বাস নিঃশ্বাস নিয়ে শুধোয়, আমার কেউ নেই দাদি, আমি আসলে অভাগী, অলক্ষী। রাতের বাড়ির কেউই ঠিক মতো খাবার খেলো না। ছাদে আয়মান আর আদাল দুই ভাই বসে আছে। একটু আগে আরেকবার ঝড় উঠেছিল বাড়িতে, নাজিন এসে হাঙ্গামা করেছিল কায়নাতের বিয়ের কথা শুনে। আজ পুরো চৌধুরী বাড়ি জানলো নাজিনের মনে রাগিনী রানীর কথা। আফসোস, এই ব্যাপার হচ্ছে যখন জানলো তখন সে অন্য এক পুরুষের স্ত্রী। দুনিয়ার নিয়ম এক অদ্ভুত, যাকে যে ভালোবাসে তাকে পায় না, আর যে যাকে চায় না সেই এসে জোটে কপালে। বিষণ্ণ আকাশপানে তাকিয়ে আছে আয়মান, মনের মধ্যে নিজের সাথে নিজে যুদ্ধ করছে সে। কায়নাতকে একটু হলেও ভালো লাগতো তার। প্রথম দেখায় বোধহয় প্রেমে পড়েছিল মির্জার। আদাল রয়ে শুয়ে মেহরাবের নাম্বারে কল দিল। খানিকক্ষণ রিং হওয়ার পর রিসিভ হতে আদাল শুধোয়, মেহরাব ভাই। হ্যাঁ, কেমন আছিস? দূর, এসব সাইডে রাখো। তুমি জানো আজ কি হয়েছে? কি হয়েছে? ভাইয়া কট খেয়েছে। মেহরাব হতভম্ব আদালের কথা শুনে। মনে হচ্ছে খানে ভুল শুনেছে। শিওর হওয়ার জন্য সে কিছুটা সন্ধিহান কণ্ঠে শুধোয়, কি বললি এইমাত্র? ভাইয়া কট খেয়েছে। মানে কিভাবে কি? আদাল একে একে সব কিছু খুলে বলল। সব শুনে মেহরাবের চোখ কপালে। 16 বছর বয়সী একটা মেয়ের সাথে অর্ণ বিয়ে করেছে, তাও আবার কট খেয়ে। একে বলা যায় কট ম্যারেজ। মেহরাব গলা কেসে পরিষ্কার করে শুধোয়, মেয়েটাকে মেনে নিয়েছে। পাগল তুমি? দেখো, আজ রাত পার হতেই তালাক দিয়ে দেয় নাকি? বিয়ে কোনো ছেলে খেলা নয়,
ও বললেই হলো নাকি? একটা মেয়ের পুরো লাইফের ব্যাপার এটা। ওহ, তুমি আমার কথা সিরিয়াস নিচ্ছ কেন? খবরটা দেওয়ার জন্য তোমাকে কল করলাম। তোর ভাই কই? ঘরের মধ্যে তাণ্ডব চালাচ্ছে। মানে? বাসর ঘরে ঢুকেও গেছে? তুই না বললি মেয়েটাকে মেনে নেয়নি? আদাল থেমে গেল মেহরাবের বাক্য শুনে। সে কি বলবে আর মেহরাব কি বুঝল? ভাই, আমি ওসব কিছু বুঝাইনি। তাণ্ডব মানে ভাঙচুর করছে। আদাল থমকে গেল মেহরাবের বাক্য শুনে। সে কি বললো আর মেহরাব কি বুঝলো? শুকনো ঢোক গেল বেজানা। আর চোখে আয়মানের বিষণ্ণ বদন দেখে নাকমুখ কুচকে শুধু হয়। ঢাকায় আসছিস কবে? কালকে বোধহয় মেয়েটা ওর বাবার বাড়ি যাবে। ও আসলেই ঢাকায় ব্যাক করবো। আচ্ছা রাখ, তোর ভাইকে একটু কল দি। নিজের কথা নিজের তাজ্জব বনে গেল মেহরাব। গেছে উঠল সহসা, কথা ঘুরিয়ে বলল। মেহরাব কল রাখতে আদাল আয়মানের দিকে তাকালো। ছেলেটা এখন এমন মনমরা হয়ে আছে কেন? আদাল ঘাটলো না আয়মানকে। কিছুক্ষণ ছাদে থেকে নিচে নেমে এলো। ঘরের দিকে পা বাড়ানোর সময় শুনতে পেল সুহা ও জয়ার ফিসফিস করে বলা কথা। সুহা মন খারাপ করে শুধু হয়, ওনারা তো চলেই যাবে, আদাল ভাইও আর আসবে না চলে গেলে। দু বোনের কথা শুনে বেজায় বিরক্ত হলো আদাল। এই বাড়ির প্রত্যেকটা মেয়ের মাথায় তার ছিঁড়া বোধ হয়। সে চলো নিজের ঘরে। রাত পেরিয়ে ভোর আলো নেমেছে চারিপাশে। সকাল সকাল চৌধুরী বাড়িতে হাই হুতাশ লেগে গেছে। অর্ণ মাঝ রাতেই বাড়ি ছেড়ে শহরে রওনা হয়েছে। মেহরাব মাসফিক চৌধুরীকে কল করে জানিয়েছে খানিকক্ষণ আগে অর্ণ মেহরাবের বাসায় গিয়েছে। বেরুজ বেগম ভীষণ রেগে গেছেন ছেলের উপর। আজ তারা চলেই যাবে, তাহলে একা একা চলে যাওয়ার মানে কি ওই ছেলের? কাউকে না জানিয়ে অভদ্রের মতন বেরিয়ে গেছে। এখন আবার ফোন বন্ধ করে রেখেছে। সকাল 8টার পর আজগর চৌধুরী কায়নাতকে নিয়ে মির্জা বাড়ি এলেন। বাড়ি জুড়ে থমথমে পরিবেশ। মির্জা বাড়ির বিশাল আঙিনা জুড়ে বসে আছে মির্জা বাড়ির সদস্য ও কায়নাত এবং আজগর চৌধুরী। দূরে দাঁড়িয়ে আছে সুরঞ্জনা ও মুনিয়া। তারা এমন কিছু জেনেছে গতকালকে যার জন্য নিজের নানা বাড়ির মানুষদের প্রতি ঘৃণা হচ্ছে। কায়নাত আজ ঢাকা যাওয়ার আগে নিজের আপন না হয়েও আপন মানুষদের সাথে শেষবার দেখা করতে এসেছে। ভাগ্য তো দ্বিতীয়বার দেখা নাও হতে পারে। কায়নাত আসলে কি হবে? সুরঞ্জনা আর মুনিয়া ছাড়া কেউ কথা বলেনি তার সাথে। ক্ষত জায়গায় বারে বারে আঘাত পেয়েও মেয়েটা মুচকে হেসেছে প্রত্যেকটা মুহূর্তে। বিদায়ের সময় আজগর চৌধুরী কায়নাতের বড় চাচার সাথে একান্তভাবে কিছু আলোচনা করেছেন। কি নিয়ে আলোচনা করেছেন বা হয়েছে সেটা কেউ জানে না। সুরঞ্জনা কায়নাতের মাথায় হাত রেখে শুধু হয়, আমাদের আবার দেখা হবে। কায়নাত ছোট মুচকে হাসি টেনে শুধু হয়, নিশ্চয়ই হবে। ভালো থাকিস। বর্তমানে কায়নাত ছাদ থেকে নেমে এসেছে ড্রয়িং রুমে। আগের কথা ভেবে শুধু দীর্ঘশ্বাস ফেলা ছাড়া আর কোনো কিছুই করার নেই তার। কোহলি ও কবিতা ড্রয়িং রুমে সোফায় বসে বসে টিভি দেখছে। বাড়ির সবাই কোথায়? রান্নাঘর থেকে শব্দ ভেসে আসছে বোধহয়। কায়নাত শাড়ির আঁচল মাথায় টেনে রান্নাঘরের দিকে পা বাড়ালো। শাশুড়ি গম্ভীর হলো ভীষণ ভালো। বিষয়টা আকস্মাত হলো বেহরুজ বেগম মেনে নিয়েছেন ছেলের বউ হিসেবে। কায়নাত গুটি গুটি পায়ে এগিয়ে গেল রান্নাঘরের দিকে। শাশুড়ি পাশে দাঁড়িয়ে শুধু হয়, আমি হেল্প করব? বেহরুজ বেগম তাকালেন কায়নাতের আনন্দ পানে। কেঁদেছি কি মেয়েটা? চোখ মুখে তো লাল কেন? তিনি কাজে মন দিয়ে শুধু হন। রান্নাঘরে কাজ নেই, তুমি অন্যের কফিটা ওকে দিয়ে এসো। চমকে উঠল সে। ওই জল্লাদের ঘরে আবার যাবে সে? অসম্ভব। ধমক ছাড়া লোকটা কথাই বলতে পারে না। কায়নাত সামনে গেলেই লোকটার বদন পেঁচার মতো হয়ে যায়। শাশুড়ির মুখের উপর মানাও তো আর করা যায় না। তাই কফির কাপ নিয়ে সিঁড়ি বেয়ে উঠে এলো 3 তলায়। অর্ণর ঘরের সামনে এসে দাঁড়ালো। বুক ভরে শ্বাস টেনে নিজেকে তৈরি করলো কিছু তিক্ত বাক্য শোনার। ছাদ থেকে নেমে অর্ণ অফিসের কিছু দরকারি পেপার দেখছিল।
কাজ করতে করতে আচমকা এক পুরো ঘরটা চোখ পড়ল। সকালবেলা পরিষ্কার পরিপাটি দেখেছিল ঘরটা, অদ্ভুত হলেও এখন বড্ড বেশি এলোমেলো লাগছে। ব্যাপার কি, এত বড় ঘর আবার পরিষ্কার করবি বা কে? রাত অনেক হয়েছে, কাজের মহিলারা নিশ্চয় এত করে বাড়ি চলে গেছে। অনর হাসপাতালে লাগছে রুমটায়। কায়নাত বুকে সাহস নিয়ে দরজা নক করতে অর্ণ পেপারগুলো রেখে দরজা খুলে দিল। কায়নাতকে কফি নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখে বোধ ভীষণ বিরক্তই হলো সে। কায়নাত মাথা তুলে তাকালো না, কণ্ঠ খাদ্যে নামে কফির কাপটা এগিয়ে দিয়ে মিনমিন স্বরে শুধ হয়, আম্মু পাঠিয়েছে আপনার জন্য কফি। অর্ণ চোখ ছোট ছোট করে কায়নাতের পুরো সর্বাঙ্গ পর্যবেক্ষণ করলো বিরক্ত ওই কাপটা নিয়ে। বললাম, আমার মাকে তুমি মা ডাকছো কেন? না আমি তোমার হাজবেন্ড, আর না আমার মা তোমার মা, বুঝছো? কায়নাতের চোখ চিকচিক করে উঠলো নিমিষে। মনে পাষাণ লোক, একে তো আল্লাহকে সাক্ষী রেখে বিয়ে করে বিয়ে মানে না, এখন আবার বলছে আমার মাকে মা ডাকবে না। কেন ডাকবে না? বিয়ে হয়েছে, শাশুড়ি মাকে মা ডাকবে না কেন? দরকার হলে এই লোকের ঘাড়ে বসে চিৎকার করে সবসময় শাশুড়িকে ডাকবে, তারপরে ও ডাকবেই, দেখে নিবে কে তাকে মানা করে। মনে মনে ভেবে মুখ বাঁকিয়ে পিছু করে হঠাৎ হলো অন্য, নাক মুখ কুচকে দরজা বন্ধ করে বিড়বিড় করে শুতে হয়, পুঁটি মাছের মতো ছাও কিনা আমার বউ। রাতের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। শাশুড়ি মায়ের হাতে হাতে কায়নাত কিছু কাজ এগিয়ে দিল। ডাইনিং টেবিলে সব খাবার রেখে কবিতা ও কুহিলি বেরুজ বেগম বললেন সবাইকে ডেকে আনতে। সকলে নিচে আসার পর খেতে বসেছেন সবাই। প্রেম হাত মুখ ধুয়ে এসেছে একেবারে আদালের সাথে কি নিয়ে যেন ফিসফিস করছে সে। আরমান মন মরা হয়ে বসে খাবার খাচ্ছে। কায়নাত গরুর মাংসের তরকারি তাদের প্লেটে দিয়ে শুতে হয়। আর একটু ভাত দেবো দাদা? আর কিছু লাগবে না, তুই খেতে বসছিস না কেন? আমি সন্ধ্যায় নাস্তা করেছিলাম দাদা, তাই এখন ক্ষুধা নেই। তাই বললে হয়? রাতে না খেয়ে একদম ঘুমাতে যাবি না। বেরুজ বেগমও কায়নাত সবাইকে খাবার পরিবেশন করেছেন। তিনি কায়নাতকে মানা করেছিলেন, কিন্তু মেয়েটা শুনিনি। বেরুজ বেগম আচমকা কায়নাতকে দেখে বললেন, খেয়ে নাও, অনেক রাত হয়েছে। আমার সত্যি খেতে ইচ্ছে করছে না আম্মু। ঠিক আছে, তবে ঘুমানোর আগে খেয়ে নিও, কেমন? জি আম্মু। অর্ণ কপাল কুচকে কায়নাতের দিকে তাকালো। পাকা গিন্নি সেজে দাঁড়িয়ে আছে, হাতে ডায়মন্ডের চুড়ি, নাকে নোসপিন, কানে স্বর্ণের ছোট্ট এক জোড়া কানের দুল, আর গায়ে গাঢ় সবুজ রঙের কাঞ্চিবরণ শাড়ি। অর্ণকে শুনি আবারও বেরুজ বেগমকে মামা বলে ডাকা হচ্ছে। মেয়েটা চায় কি? এত বিরক্ত লাগে কেন মেয়েটাকে দেখলেই? মন তো চাচ্ছে থাপড়ে সবগুলো দাঁত ভেঙে ফেলতে। অর্ণ খাওয়ায় মন দিল। খাওয়া দাওয়া শেষে বেরুজ বেগম কায়নাতকে ডাকলেন নিজের কাছে। কায়নাত ড্রয়িং রুমের সোফায় গিয়ে বসলো শাশুড়ির পাশে। বেরুজ বেগম বললেন, পরশু তোমার রেজাল্ট বের হবে। জি। কোন কলেজে ভর্তি হতে চাও? আমি তো এখানে কোনো কিছু চিনি না। বেরুজ বেগম মাথা নাড়লেন, ঠিকই তো, মেয়েটা এখানে কিছুই ছেড়ে না। বেলি বেগম উপরেই যাচ্ছিলেন, যাওয়ার পথে দেখলেন কায়নাত ও তার মেয়ে এখনো নিচে বসে আছে। তিনি তাদের নিকট এগিয়ে এসে বলেন, তোরা এখনো ঘরে যাসনি কেন? বেরুজ বেগম সোফা ছেড়ে উঠে বললেন, যাবো, তার আগে তোমার নাত বউকে কিছু খেয়ে নিতে বলো। কায়নাত শাশুড়ি বদন পানে তাকালো। মায়েরা পুছি এভাবে যত্ন করে। বেলি বেগম নিচে গেলেন রান্নাঘরে। এক প্লেট খাবার নিয়ে এসে বললেন কায়নাতের পাশে। এক প্লেট খাবার নিয়ে এসে বসলেন কায়নাতের পাশে। তার কোলের উপর প্লেট রেখে বললেন, নাও খেয়ে তারপর ঘরে গিয়ে ঘুমাও। কায়নাত আর সাহস পেল না না করার, চুপচাপ খেয়ে নিল। বেরুজ বেগম চলে গেছেন নিজের ঘরে। ড্রয়িং রুমের লাইট বন্ধ করে বেলি বেগম কায়নাতকে নিয়ে দোতলায় উঠে এলেন। কায়নাত নিশার ঘরের দিকে চাচ্ছে দেখে তিনি বললেন, এদিকে কই যাও? নিশাপুর ঘরে। এই ঘরে থাকো তুমি। কায়নাত উপর নিচে মাথা নাড়ায়। তিনি হতাশা নিঃশ্বাস ফেলে বললেন, আজ থেকে অন্যর সাথে থাকবে তুমি, কেমন? কায়নাত আটকে উঠেন এহেন কথা শুনে ঘন ঘন মাথা নাড়িয়ে বললেন, ওনার সাথে থাকতে পারবো না আমি। কেন, কি সমস্যা? কায়নাত মাথা নিচু করে রাখলো। এখন কি করে বোঝাবে? লোকটা কথায় কথা শুধু ধমকায় তাকে। তার থেকে বড় কথা, ওই লোক তো এই বিয়ে মানেই না। এখন যদি সে ওই ঘরে থাকতে চায় তাহলে নিশ্চিত তুলে এক আছাড়ে মারবে, মেরেও ফেলতে পারে। বেলি বেগম কায়নাতের হাত আঁকড়ে ধরে সিঁড়ির দিকে এগিয়ে যেতে যেতে বলেন, বিয়ে করেছো জামাই সারা থাকার জন্য? আমাদের বয়স হচ্ছে, নাতির ঘরের বাচ্চা কাচ্চা দেখে যাব না?
কানাতে রুহুর পানি শুকিয়ে এলো বেলি বেগমের কথা শুনে। মহিলা বলে কি এসব? যেখানে বিয়ে মানে না, যেখানে বিয়েরই কোনো ঠিক ঠিকানা নেই, সেখানে তিনি বাচ্চা কাচ্চা নিয়ে ভাবছেন। এই কথা যদি অর্ণ শুনে তাহলে কি হবে? কায়নাতের হাত পা কাঁপতে শুরু করলো। শারীরিক কুচি ভালো করে আঁকড়ে ধরে বলল, নানি আমি ওই ঘরে থাকবো না, যাবো না আমি ওই ঘরে। কেন যাবে না? আমার নাতির বয়স হয়েছে, তার বউয়ের দরকার আছে। লজ্জায় কান দিয়ে যেন ধোয়া বের হতে শুরু করলো। কিসব আশেপাশে কথা বলছেন তিনি। গলা শুকিয়ে এলো কায়নাতের। বেলি বেগম জোর করেই কায়নাতকে অর্ণের ঘরের সামনে নিয়ে এলেন। কায়নাতের মাথায় বড় করে ঘোমটা দিয়ে বললেন, এখন একদম নববধূ লাগছে। বলি মুচকি হাসলেন। অর্ণ দরজা নক করার খানিকক্ষণ পর অর্ণ এসে দরজা খুলে দিল। দরজা খুলেই দেখেন নানি আর কায়নাত দাঁড়িয়ে আছে। সে সুযোগুলো কুচকে শুধোয়। হোয়াট? বেলি বেগম অর্ণকে সাইড করে কায়নাতের হাত ধরে ঘরের ভেতরে ঢুকালেন। ঢুকেই দেখলেন ঘরটা ভীষণ এলোমেলো হয়ে আছে। তিনি বোধহয় মনে মনে হাসলেন। গম্ভীর মুখ করে অর্ণের দিকে তাকিয়ে বলেন, হোয়াট আবার কি? তোমার বউকে দিতে এলাম তোমার কাছে। অর্ণ বিরক্তিকর মুখভঙ্গি করে শুধোয়, প্লিজ রাত করে আমার মেজাজ খারাপ করো না তুমি। এই বিয়ে আমি মানি না, আর নাই মেয়েকে নিজের বউ মনে করি। বেলি বেগম চোখ ছোট ছোট করে বললেন, সত্যি তো? তোমার কি মনে হচ্ছে আমি মজা করছি? একদমই নয়। তবে আজ কারোর ঘরেই জায়গা নেই ভাই, তাই তোমার বউকে তোমার কাছেই রাখতে হবে। পারবো না আমি, বের করে দাও কি বাড়ি থেকে। কায়নাত দাঁতে দাঁত চাপলো। কত বড় ধরিবাজ লোক ভাবা যায়। বিয়ে করে বউকে নাকি বাড়ি থেকে ভিড় করে দিবে। সে অবিশ্বাস্য কাণ্ড করে বসলো। কোমরে হাত দিয়ে চোখ পাকিয়ে বলল, আপনার সাহস তো কম নয়, আপনি আমাকে বাড়ি থেকে বের করে দিতে বলছেন? তাহলে কি মাথায় তুলে নাচবো? দরকার হলে তাই করবেন। শাট আপ ননসেন্স। চুপসে গেল কায়নাতের আনন। এতক্ষণ কার সাথে গলা তুলে কথা বলছিল সে? শুকনো ঢোক গেল বেচারি। বেলি বেগম হালকা কেসে উঠলেন কায়নাতের রাগ দেখে। অতঃপর গম্ভীর কণ্ঠে বললেন, আমার কথা আমি বলে গেলাম, কায়নাত তোমার ঘরেই থাকবে। বলেই তিনি প্রস্থান করলেন ঘর থেকে। কায়নাত আর সাহস পেল না অর্ণর দিকে চোখ তুলে তাকানোর। লোকটা নিশ্চিত চোখ পাকিয়ে তাকিয়ে আছে। ওই চোখে চোখ রাখার সাহস তার নেই। বিষের থেকেও বেশি বিষাক্ত লাগে ওই চাহনি। অর্ণ কায়নাতের হাত খপ করে ধরে ফেলল। চমকায় মেয়েটা হতভম্ব হয়ে হাতের দিকে তাকিয়ে বলে হচ্ছে, ছুলেন কেন আমায়? অর্ণ কায়নাতের ঘাড়ে এক হাত রেখে চোখ ছোট ছোট করে শুধোয়, তুমি আমার বউ বললে না, তাহলে এখন বউয়ের কর্তব্য পালন করো। আমার তোমাকে প্রয়োজন। কায়নাত শুকনো ঢোক গিলে কাপা হাতে অর্ণের গাড়ি রাখা হাতটা সরাতে চাইল। অর্ণ ছালো না, বরং দূরত্ব ঘোচাল। কায়নাত কাপা কঞ্চে বলল, আমি চিনি না আপনাকে ভাইয়া, আমি কারো বউ না, আর না আমার নাম কায়নাত। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে কায়নাতের হাত টানতে টানতে ঘরের বাইরে এনে এক প্রকার ছুঁড়ে মারল। কায়নাত পড়ে যেতে নিলেও নিজেকে সামলে নিল। অর্ণ যাতে ধত পিষে পড়ল। আমার চোখের সামনে আসবে না কখনো, ননসেন্স। বলি মুখের উপর দরজা লাগিয়ে দিল। কায়নাত স্বস্তির নিঃশ্বাস ফেলে। যাই হোক, ওই জল্লাদের হাত থেকে তো বাঁচে গেল। এখন সে ঘুমাবে কোথায়? নিশির সাথে কোহেলি আর কবিতা আছে, আর অন্য রুমে নুসরাত আর নানি। তাহলে সে এখন ঘুমাবে কোথায়? এত বড় বাড়ি থাকা সত্ত্বেও গেস্ট রুমগুলো তালা মেরে রেখেছে কেন? কই আজকে সকালেও তো সবগুলো দুয়ারের দরজা খোলাই ছিল। তাহলে এখন কি হলো? কায়নাতে কান্না পাচ্ছে এই ভেবে উপায় না পেয়ে সিঁড়ির কাছে দেয়ালে হেলান দিয়ে বসে পড়লো বেঁচেতে। খুন কপালে যে এমন একটা শ্বশুরবাড়ি পেয়েছিল কে জানে। দুনিয়ায় কি আর কোনো ছেলে ছিল না বিয়ে হওয়ার জন্য? প্রেম ঘর থেকে বেরিয়েছিল কফি বানানোর জন্য। ঘুম আসছিল না তার, তাই ভাবলো এক কাপ কফি বানিয়ে আনলে ভালো হয়। ঘর থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই দেখতে পেল কায়নাত মেঝেতে বসে আছে। সে ট্রিভাজ করে এগিয়ে এলো, আশেপাশে তাকিয়ে বলল, ভাবি শুনছেন? কায়নাত চমকে তাকায় পাশে। কিছুক্ষণের জন্য মনে হয়েছিল অর্ণ দাঁড়িয়ে আছে সামনে। পরে ভাবলো ভালো করে তাকাতে দেখলো তার দামরা ডক্টর দেব দাঁড়িয়ে আছে। সে উঠে দাঁড়ালো, দৃষ্টি নিচে রেখে বলল, কিছু বলবেন? আপনি এখানে এত রাতে বসে আছেন কেন? বেলি বেগমের করা সকল প্রকার কাহিনী খুলে বলল কায়নাত। প্রেম কপাল চাপড়ে বলল, উনিও যে কি করে কি আর বলবো। যাই হোক, আপনি আমার ঘরে গিয়ে ঘুমান, সমস্যা হবে না।
কায়নাত মাথা তুলে তাকালো প্রেমের দিকে। প্রেম হয়তো বুঝলো কায়নাতের চোখের ভাষা। সে মাথা চুলকে বলল, ভাইয়ার জায়গায় আমি থাকলে বোধহয় ভালো হতো ভাবি। কায়নাত কথা বুঝলো না। বুঝতে না পেরে বোকা বোকা চাহনি দিয়ে বলল, বুঝলাম না। কিছু না, আপনি আসুন, আমি আদলের ঘরে ঘুমিয়ে পড়বো, সমস্যা হবে না। কায়নাতের শরীরটা এমনিতেই ভালো লাগছে না, তার উপর এখন তো কোনো ঘরও খালি নেই। তাই ভাবলো আজকে রাতটা কষ্ট করে প্রেমের ঘরে ঘুমালে কোনো সমস্যা হবে না। তাই পিছু পিছু চলে গেল প্রেমের ঘরে। প্রেমের ঘরে প্রবেশ করার সাথে সাথে বাইরে থেকে একটা বিকট শব্দ হলো। কায়নাত ভয়ে চোখ বড় বড় করে পেছনে তাকালো। প্রেম ঘরের বাইরে এসে দেখলো কেউ নেই। বাইরে শব্দ এলো কোথা থেকে? প্রেম ঘর থেকে নিজের ফোন আর চার্জার নিয়ে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলল, ভাবি কষ্ট করে একটু ভোরে সকালে উঠবেন, কারণ আমার হসপিটালে যেতে হবে, আর সব প্রয়োজনীয় জিনিস এই ঘরে। কায়নাত মাথা নাড়িয়ে সায় জানালো। প্রেম ঘর থেকে বেরিয়ে যাওয়ার পর কায়নাত চোখ ঘুরিয়ে দেখলো ঘরের চারপাশ। ডাক্তারবাবুর ঘরে সব ডাক্তারের জিনিসপত্র। দুপা পিছিয়ে আসতে কিছুর সাথে পিঠ ঠেকে গেল তার। সেটা কি দেখার জন্য পিছু ঘুরতেই মাথাল করা সেই পরিচিত সুঘ্রাণ বেশি এলো নাকে। এই ঘ্রাণ সে পেয়েছিল সেদিন ঘাটে নৌকায় অর্ণের শরীর থেকে। সহসা চোখ কোটর থেকে বেরিয়ে আসে উপক্রম হলো বোঝায়। চোখ তুলে উপরে তাকালো, ছ্যাদ করে উঠলো বলেন খানা। অর্ণ এখানে কি করছে? অর্ণ চোখ মুখ শক্ত করে তাকে আছে কায়নাতের ভীতু আনন্দ পানে। কায়নাত শুকনো ঢোক গেলে ঠোঁটে হাসি আনার চেষ্টা করে বলল, আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? সালামের উত্তর দেবেন না ভাইয়া, এটা কিন্তু খুবই খারাপ ব্যাপার। বলি কায়নাত দুপা পিছিয়ে গেল। ভয়ে গলা শুকিয়ে কাট। অন্য কিছু না বলে শুধু ফুসফুস করছে কায়নাতের দিকে তাকে। কায়নাত বুঝে উঠতে পারছে না এই জল্লাদ আবার এই ঘরে এলো কেন। এলো আবার এখন কেমন করে তাকে আছে। মাথার ঘোমটা টেনে পুরো মুখ ঢেকে ফেলেছে। তারপর মিনমিন করে বলল, বিয়ে শাদী করিনি এখনো, আপনি আমার এই সুন্দর আননে নজর লাগিয়ে চেহারা নষ্ট করে ফেলতে চাচ্ছেন যাতে আমি আমাকে কেউ বিয়ে না করে, তাই না? অনচোখ ছোট ছোট করে শুধু হয়। কয়বার বিয়ে করতে চাইছো তুমি? কায়নাত ঘোমটার আড়ালে থেকে হালকা চোখ বের করে শুধু হয়। ও মা, কয়বার মানে? আমার তো একবারও বিয়ে হয়নি। অর্ণ কিছুক্ষণ তাতে দোয়া চেপে দাঁড়িয়ে রইল সেখানে। খানিকক্ষণ পেরিয়ে যেতে হনন করে ঘর থেকে বেরিয়ে গেল। যাওয়ার আগে ঘরের দরজা ঠাস করে লাগিয়ে দিল। চমকালো কায়নাত, বুকে থুতু দিয়ে বলল, খাটাস কোথাকার। হয়ে থাকলে নিশ্চিত করে যে লাফিয়ে বের হয়ে হাতে এসে নাচানাচি করবে। কায়নাত গুটি গুটি মেরে শুয়ে পড়ল। চোখ বন্ধ করতে রাজ্যের ঘুম এসে হানা দিল চোখ ছড়ায়। প্রেম আদালের ঘরে এসে তার সাথে বিছানায় শুয়ে আছে। আদাল অর্ণের বিয়ের পুরো কাহিনী খুলে বলল আজ প্রেমকে। প্রেম বুকের উপর ফোনটা রেখে বলল, কোর্ট ম্যারেজ হোক কিংবা ইচ্ছে করে, আসল কথা হচ্ছে বিয়ে তো হয়েছে, আমার কেন বিয়ে হয় না? আমিও বিয়ে করতে চাই। আদাল নাক মুখ কুচকে তাকালো ভাইয়ের দিকে। প্রেমের পাশে লাথি মেরে বলল, বিয়ের জন্য এত পাগল কেন তুমি? প্রেম কটমট করে তাকালো। আদালের মাথায় থাপ্পড় মেরে বলল, বয়স দেখেছিস আমার 29 পার হতে চললো, কয়েকদিন পর আমার এই সুন্দর রূপ বডি কিছুই থাকবে না। কোন শ্বশুর তার মেয়েকে আমার কাছে বিয়ে দেবে বল? তুমি যে স্যাসরামি করতেছ, না জানি বিয়ের জন্য মেয়ে দেখতে যাওয়ার দিনই বলে বসো, মা আমি এখনই বিয়ে করব, তাড়াতাড়ি কাজে ডাকো। আবার এমনও হতে পারে সাথে করে কাজে নিয়ে গেলে। প্রেম কিছুক্ষণ ছোঁচ কামড়ে কি যেন ভাবলো, তারপর বলল, ভালো কথা বলেছিস, আইডিয়াটা কিন্তু ভালো, বল। বুঝেছি, তোমাকে এইবার বিয়ে দিতেই হবে, নাহলে তোমায় পাপটা ভর্তি করতে হবে। আমার এই ছোট্ট মনের দুঃখ তুই বুঝবি না রে পাগলা। ভাইয়ের নাটক দেখে আদাল কাঁথা মুড়ি দিয়ে বিছানায় এক কোণায় শুয়ে পড়ল। প্রেম পাতা না পেয়ে আদালকে একটা লাথি মারতে বেচারা ঠেস করে ফ্লোরে পড়ে গেল। ব্যথাতুর আহাজারি করে উঠল সে। প্রেম মুখ বাঁকিয়ে কাঁথা সরিয়ে জড়িয়ে বলল, তোর কোনোদিন বিয়ে হবে না, দেখে নিস। বেবি তুই নাকি কানাডা ব্যাক করবি শুনলাম। অর্ণ অফিস রুমে বসে বসে তার ফ্রেন্ড স্বার্থের সাথে কথা বলছিল। স্বার্থ, শেহের, মেহরাব ও অর্ণ একসাথে কানাডা থাকে। 4 বন্ধু মিলে একটা ছোট ডুপ্লেক্স বাড়ি কিনেছে, সেখানেই থাকে 4 জন। অর্ণ কানে ফোন রেখে ল্যাপটপ অন করে শুতে হয়। সামনে মাসে ব্যাক করতে পারি। কেন আসছিস? মাত্রই তো গেলি, এখনো অনেক দিন ছুটি আছে। আমার কাজ নেই এখানে, তাই যাব। 6 বছর পর দেশে গেলি, আর মা বাবা ফ্যামিলিকে সময় দিবি না? চোখ বন্ধ করে চাপা নিঃশ্বাস ফেলে শুধায়, তোর না আসছিস বিয়েতে?
কবে? সামনের সপ্তাহে ফ্লাইট। শেহের কোথায়? ওয়াশরুমে গেছে। ও, বলে চুপ করে গেল। স্বার্থ হয়তো কিছু বলার জন্য হাঁসফাঁস করছে, ধৈর্য ধরে থাকতে না পেরে বলল, ভাবিকে নিয়ে আসবি? কার ভাবি? তোর বউ। অনুমূর্তি রেখে গেল, কিছুটা রুষ্ট কণ্ঠে বলল, কি ভাবি ভাবি লাগিয়ে রেখেছিস তোরা? আমি ওই পিচ্ছি হাঁটু সমান মেয়েটাকে বউ হিসেবে মানি না। স্বার্থ ফোনের ওপাশ থেকে মুখ বাঁকালো, তারপর কিছুটা সহজ চিনে বলল, তোর বাচ্চা বউয়ের ছবি দেখেছি বুঝলি, এমন পুতুলের মতো একটা বউ পেয়েও তুই মানিস না? তুই আসলেই পুরুষ তো? আমার কিন্তু এখন সন্দেহ হচ্ছে বেবি। কাছে থাকলে দেখিয়ে দিতাম আমি পুরুষ নাকি অন্য কিছু। হতেও পারিস অন্য কিছু, আমি কি আর দেখেছি? অন্য মুখ দিয়ে এমন কিছু বাক্য আওড়ালো যা শুনে স্বার্থ দোকান চেপে ধরে চিৎকার করে পড়ল, বেবি চুপ থাক, তোর মুখ খুললে আমার রুহ কাঁপে। তোর পায়ে ধরি, মুখ বন্ধ কর। অনুচ্ছেস করে কথা কেটে দিল। যত সব ফালতু মানুষগুলো জুটেছে তার কপালে, সে চুলগুলো হাতের সাহায্যে পেছনে ঠেলে দিয়ে কাজে মন দিল। দরজা ন খাওয়ার কাজে মনোযোগ রেখে বলল, কাম ইন। কায়নাত এসেছে অনের অফিসে দুপুরে খাবার নিয়ে। ইচ্ছে করে আসেনি, বরং বেলি বেগম জোর করে খাবার দিয়ে সাথে ড্রাইভারকে পাঠিয়েছে। কায়নাত মাথায় এত বড় ঘুমটা চেনেছে যে তার নাকটাও দেখা যাচ্ছে না। সে গুটি গুটি পায়ে অর্ণের অফিসের রুমে প্রবেশ করতে অর্ণ চোখ তুলে তাকালো সামনে। গায়ের গয়না আর শাড়ি দেখে চিনতে পারলো বিচ্ছু মেয়েটা কে, আসলে কে। অর্ণ অবাক না হয়ে পারলো না মেয়েটা কিনা অফিসে ছাড়লো না। সে পিছু পিছু চলে এলো। কায়নাত আশেপাশে কাউকে না দেখে মাথার ঘুমটাটা আরেকটু উপরে টেনে সামনে তাকালো। অর্ণ রেগে তাকে আছে তার দিকে। কায়নাতের কাছে উঠে গেল এহেন চাহনি দেখে। খাবারের টিফিন বক্স সোফার উপর রেখে পিছুগুলো তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার জন্য সে আর পারলো কই। অর্ণ এসে রুমের দরজা লক করে দিয়েছে। কায়নাত মাথা নিচু করে বারবার দরজা টানছে। কি আজব ব্যাপার, দরজা খুলছে না কেন? বিদু কায়নাত সাহসা মাথা তুলে তাকায় সামনে। দরজা লম্বা চেয়ে কারোর কালো ছায়া দেখে পাশ ফিরে তাকায়। অন্য কপাল কুচকে তাকে আছে দিকে, তার দিকে তীক্ষ্ণ দৃষ্টি মেলে। কায়নাত কাঁচতে কাঁচতে হেসে উঠল, শুকনো চোখ গিলে বলে, আমার না হওয়া ডক্টর দেবরের বড় ভাইয়ের বাবার অফিস দেখতে এসেছিলাম, ভুল করে আপনার ঘরে ঢুকে গেছি ভাইয়া। কায়নাতের কাশি থেমে গেছে আর চোখে অর্ণ লাল বর্ণ ধারণ করা চোখ জোড়া দেখে দরজা খোলার জন্য টানতে শুরু করলো। জল্লা দরজা আটকে হাত সেখানেই রেখে দিয়েছে। কায়নাতের মন চাইল লোকটার নাক বরাবর খুশি একটা মেরে মাথা ফাটিয়ে দিতে। নাকে খুশি মারলে কি মাথা ফাটে? কায়নাত নিজেই ভেবে মাথার মুখের আকার পরিবর্তন করলো। অন্য কায়নাতের হাতের কোনোই খোপ করে ধরে ধমক দিয়ে পড়ল, অফিসে এসছো কেন তুমি? তবে শাড়ি পরে? আমি তোমাকে মানা করেছিলাম না এসব পরে না থাকতে? কানে কথা যায় না বেয়াদব মহিলা। কায়নাত চোখ বড় বড় করে তাকালো। সে বেয়াদব মহিলা? আর এই লোক কি বুড়ো খাটাস লোক কোথাকার? আবার তাকে মহিলা বলা হচ্ছে? কায়নাত অন্যের কথা জবাব না দিয়ে দরজাতে টানটানি শুরু করেছে। চোখে পানি চিকচিক করছে। ওই ভদ্র মহিলা অন্যের নানি যদি না জোর করতো তাহলে কি ও কখনো এই জল্লাদের ধারের কাছে আসতো না? চোখের সামনে দেখলে শুধু থমকায়, কেমন কেমন করে গিলে ফেলা লুক নিয়ে তাকায়। কায়নাত নাক টেনে মিনমিন করে বলল, দরজা খুলে দিন, চলে যাব আমি। তোর এসছিল কেন? আপনার মাথা খেতে ক্ষুধা লেগেছে আমার, দিন আপনার মাথাটা চিবিয়ে খাই আমি। অনেক ভীষণ বিরক্ত হলো। এমন তেরা মেয়ের সাথে কি না বিয়ে হয়েছে তার? সে দরজা খুলে দিতে কায়নাত শাড়ি কুচি ধরে দিল দৌড়। অফিসের অনেকেই তাকিয়ে রইল সেদিকে। সবাই অবাক হয়ে অনের অফিস রুমের দিকে তাকিয়ে আছে। কে এই মেয়ে, আর কেনই বা এমন করে দৌড়ে বেরিয়ে গেল? কায়নাত একদম নিচের ফ্লোরে এসে জোরে জোরে কয়েকবার নিঃশ্বাস ফেলল। মেয়েরাব এসেছে অনের সাথে দেখা করতে। লিফটে উঠে আগে চোখ মেন গেটের সামনে কাঞ্চি বরণ শাড়ি পরিহিত এক কিশোরী কন্যার দিকে। ভীষণ চেনা চেনা সেই মুখশ্রী। কোথাও কি দেখেছিল মুখটা? স্পষ্ট দেখা যাচ্ছে না। মেহরাব কায়নাতের নিকট কিছুটা এগিয়ে আসতেই সে কপালে ভাঁজ আরও গাঢ় করল। অনের বউ কায়নাত না এটা? মেহরাব কায়নাতের নিকট এগিয়ে গিয়ে আসতে কায়নাত চিনতে পারলো মেহরাবকে। ঢাকায় আসার দিনই তো সে দেখা করতে এসেছিল বাড়িতে। কায়নাত মেহরাবকে দেখে মুচকে হেসে বলল,
আসসালামু আলাইকুম ভাইয়া, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম। আল্লাহ ভালো রেখেছে, তুমি ভালো আছো? জি জি, খুব ভালো আছি। এতই ভালো আছি যে মাথার ঘিলু ঘুরপাক খাচ্ছে 3 বেলা। মেয়েরা বুঝলো না কথার মানে। কায়নাত প্রসঙ্গ পাচ্ছে বলল, আপনি এইখানে কি করছেন? অর্ণর সাথে দেখা করতে এসেছিলাম। ও ঠিক আছে, তাহলে যান, খাটাস বাবাজির সাথে দেখা করে আসুন। লাস্টের কথাটুকু বিড়বিড় করে বলল। মেহরাব শুনলো স্পষ্ট। সে অবাক হয়ে তাকিয়ে রইল কায়নাতের দিকে। এই মেয়ে এত বকবক করে কেন? অর্ণ কিভাবে একে সহ্য করবে ভেবেই না গলা শুকিয়ে আসছে। মেহরাবের কথা ঘুরিয়ে বলল, তুমি এখানে কেন? ওনার জন্য খাবার পাঠিয়েছে নানি। ও ঠিক আছে, সাবধানে বাড়ি যাও, নাকি দিয়ে আসবো? না না, বাড়ির গাড়ি আছে সাথে। ঠিক আছে, সাবধানে যেও। কায়নাত সম্মতি জানিয়ে সেখান থেকে চলে যেতেই মেহরাব অর্ণের অফিস রুমে এলো। মেহরাব কক্ষে পা রাখার সাথে সাথে অর্ণ শুধু হয়। গল্প শুরু করলে আর শেষ হয় না। কার সাথে আবার গল্প করলাম? অর্ণ উত্তর দিল না। ল্যাপটপ বন্ধ করে চেয়ারে গা এলি দিল। মাথাটা ভীষণ ধরেছে। মেহরাব উত্তর না পেয়ে অর্ণের সামনে চেয়ার টেনে বসলো, তারপর বলল, শার্ট তো আর সের আজ রাতের ফ্লাইটেই উঠবে। অর্ণর কপালে বিরক্তির ভাঁজ। তার মানে সার্থ মজা করেছে তার সাথে। অর্ণ গুরু গম্ভীর কঞ্চে বলল, ওদের না সামনের সপ্তাহে ফ্লাইট? না, আজকের ফ্লাইট, অ্যান্ড ওরা কাল এখানেই থাকবে। প্রেম হসপিটাল রোগী দেখে মাত্র নিজের চেম্বারে এসেছে। কোথা থেকে একজন নার্স ছুটে এসে জানালো, একজন রোগী এসেছে, ভীষণ সিরিয়াস অবস্থা, এখনই আইসিইউতে না নিলে প্রবলেম হতে পারে। প্রেম সব কিছু রেখে মুখে মাস্ক লাগিয়ে দৌড়ে গেল রোগীর কাছে। একজন মধ্যবয়স্ক লোক, তার কার অ্যাক্সিডেন্ট হয়েছে, অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলো লোকটিকে। আর ঠিক সেই সময় দুজন মেয়ে অস্থির ভঙ্গিতে দৌড়ে এলো সিঁড়ির দিক থেকে। থিয়েটারের বাইরে দাঁড়িয়ে আছে লোকটির ছেলে হানিফ আর তার স্ত্রী বিথি বেগম। আর যারা দৌড়ে এলো লোকটির 2 মেয়ে, হিয়া এবং দিয়া। হিয়া দৌড়ে আসতে মাকে শক্ত করে জড়িয়ে ধরল। বিথি বেগম অঝরে কেঁদে উঠলেন। কি হয়ে গেল? সামান্য সময় ব্যবধানে হিয়া মায়ের মাথার হাত রেখে কান্নারত কঞ্চে বলল, মা বি স্ট্রং প্লিজ, আল্লাহকে ডাকো মা। মহিলা আজারি করে বললেন, হিয়া তোর বাবার শরীরটা এমনিতেই ভালো যাচ্ছে না, তার মধ্যে আবার কি হয়ে গেল রে হিয়া? আমি এখন কি করব, কোথায় যাব? লোকটার কি হলো আল্লাহ? শক্ত করে মাকে জড়িয়ে ধরে শুধু হয়। বাবার কিচ্ছু হবে না মা, শান্ত হও একটু। হানিফ বন্ধুর নিকট এগিয়ে এসে হিয়ার মাথায় হাত রেখে বলল, মাকে একটু দেখে রাখ, আমি ব্যাংকে যাব আর আসবো। হিয়া মাথা নাড়িয়ে সম্মতি জানাতে হানিফ চলে গেল। এখন নিশ্চয় হাতে টাকা পয়সা লাগবে। ঘন্টা 3 পেরোতে অপারেশন থিয়েটার থেকে বের হলো প্রেম। সে এসে জানালো, চিন্তার কিছু নেই, এখন রোগী ঠিক আছে। রোগীকে কেবিনে শিফট করার কথা বলে সে ক্লান্ত শরীর নিয়ে নিজের চেম্বারে এলো। মাথা ব্যথা করছে, ডিউটি এখনো শেষ হয়নি, কিন্তু মন চাচ্ছে বাড়ি গিয়ে বিছানা চিত হয়ে শুয়ে থাকতে। ঘন্টাখানিক পরে সে তাফেল সাহেবকে দেখার জন্য তার কেবিনে এলো। বিথি বেগম পাশে বসে আছেন স্বামীর। প্রেম আর চোখে ভদ্র মহিলাকে দেখে বলল, খেয়াল রাখবেন ওনার ওষুধগুলো ঠিকমতো খাওয়াবেন আর ওনাকে রেস্টে রাখবেন। অযথা কক্ষে ভিড় করে ওনাকে ডিস্টার্ব করবেন না। জি আব্বা, তোমাকে অনেক ধন্যবাদ। এটা আমার ডিউটি, সো প্লিজ এভাবে বলবেন না। বলে প্রেম বেরিয়ে এলো। দেখলো করিডোরে মাথা চেপে বসে আছে এক তরুণী। গায়ে কালো রঙের বোরখা আর হিজাবটা মাথায় কোনো রকম পেঁচানো, চিন্তিত বদন। প্রেমকে কক্ষ থেকে বেরিয়ে আসতে দেখে সে তাড়াতাড়ি ভেতরে ঢুকে গেল। বাবার মুখটা এখন না দেখলে বোধহয় জানটে বেরিয়ে যাবে। প্রেম নিষ্পলক চোখে দেখলো সেই দৃশ্য। দীর্ঘশ্বাস ফেলে হসপিটাল থেকে বেরিয়ে এলো সে। এখন রাত 8টার বেশি বাজে। বিরক্ত লাগছে, শরীর ম্যাচ ম্যাচ করছে। বাড়ি গিয়ে লম্বা একটা শাওয়ার নিয়ে ঘুম দিতে হবে, না হলে শরীর ঠিক হবে না। কাল হসপিটালে সে আসবে না, চাপ নেই। চৌধুরীর বাড়ির ড্রয়িং রুমে বাড়ির মেয়েগুলো শাড়ির দোকান নিয়ে বসেছে। কায়নাত বাবার বাড়ি মানে মির্জা বাড়ি যাওয়ার সময় তত্ত্ব নিয়ে যাওয়া হবে। আর ওই বাড়ি যেহেতু অনেক মহিলারা আছেন, তাদের জন্য শাড়ি দেখা হচ্ছে। মার্কেটে গিয়ে আর সময় নষ্ট করতে চাননি বেহরুজ বেগম, তাই বাড়িতে লোক আনিয়েছেন। কায়নাত চুপচাপ দেখে যাচ্ছে সব। বেলি বেগম ফোনের সময় দেখে কায়নাতকে বললেন, নাতবো? জি।
বলে তার দিকে তাকালো। বেলি বেগম শাড়ি দেখতে দেখতে বললেন, আমার নাতি আসার সময় হয়েছে, ওর ঘরটা এলোমেলো দেখে এসেছিলাম। যাও গিয়ে পরিষ্কার করো, সে নোংরা পছন্দ করে না। যাও যাও ভাবি, না হলে ভাই কিন্তু রেগে যাবে। কায়নাত না করে সাহস পেল না। এই বাড়ির মানুষগুলো কেমন যেন এখন ভীষণ বিরক্ত লাগে তার। কি এক জল্লাদের সাথে বিয়ে হয়েছে, ব্যাটের মুখ দিয়ে না একটু হাসি বের হয় আর না মিষ্টি কথা। সব সময় মুখটা প্যাঁচার মতো করে রাখবে আর কথায় কথায় ধমক দিবে। কায়নাত শাড়ির আঁচল মাথায় চেপে এলো। তিনতলায় অর্ণের ঘরের দরজা চাপানো। কি আজব ব্যাপার, এই ঘরের দরজা সবসময় লাগানো থাকে, তাহলে আজ খোলা কেন? সে ঘরে ঢুকে দেখলো বিশাল রুমটা আসলেই ভীষণ এলোমেলো হয়ে আছে। মাথার ঘুমটা খুলে আঁচল পেঁচিয়ে কোমরে গুছে পুরো ঘর পর্যবেক্ষণ করলো। সাদা রঙের খরচায় সব সাদা সাদা আসবাবপত্র। সুন্দর ঘরটায় কায়নাত একে একে সব গুছিয়ে ঘরটা পরিষ্কার করে ফেলল। সোফায় রাখা পরিষ্কার জামাগুলো এলোমেলো হয়ে আছে এক গাদা। কায়নাত ফ্রিজগুলো কুচকে তাকিয়ে রইল সেদিকে। ধোয়া কাপড় জামা এমন এলোমেলো কেন? সে সবগুলো বিছানার উপর এনে সুন্দর করে ভাঁজ করতে লাগলো। অর্ণ ক্লান্ত শরীর নিয়ে ঘরে ঢুকে দরজা বন্ধ করে সামনে তাকালো। দেখলো কায়নাত কোমরে আঁচল গুজিয়ে কাপড় ভাঁজ করতে ব্যস্ত। পুরো ঘরে চোখ বুলিয়ে ফুঁসে উঠলো সে। কত বড় সাহস তার ঘরে এসে তার জিনিসপত্রে হাত দিয়েছে পুচকে মেয়ে। অর্ণ ধূপধাপ পা ফেলে এগিয়ে এলো কায়নাতের নিকট। সামনে এসে ধমক দিয়ে বলল, হাউ ডেয়ার ইউ ননসেন্স! আমার ঘর আসার সাহস কে দিয়েছে তোমাকে? কায়নাত চমকে তাকালো। পাশে এসে পড়েছে জলাদের ঘরে খাটাস। কায়নাত হতভম্ব হয়ে কোমর থেকে আঁচল বের করার আগে কায়নাতের হাত আঁকড়ে ধরে দরজার কাছে নিয়ে এলো। দরজাটা খুলে ওকে ধাক্কা দিয়ে বের করে দিয়ে আবার সাথে সাথে টান দিয়ে ঘরের ভিতর নিয়ে এলো। এহেন কাণ্ডে হকচকে গেছে বেচারে। প্রেম সুযুগল কুচকে ভাইয়ের দরজার দিকে তাকিয়ে দিল। বলো কি মাত্র? সে বোধহয় কায়নাতকে এই ঘরের সামনে দেখেছে। কফি চাওয়ার আগে সে উদা হয়ে গেল। অর্ণ চোখ গরম করে কায়নাতের দিকে তাকিয়ে তাদের তফাৎ চেপে বলল, কতবার বলেছে শাড়ি পরবে না, কথা কেন যায় না? কায়নাত ফুঁসে উঠল। ছাড়া মেরে অনির হাত ছাড়িয়ে পড়ল। আপনার সমস্যা কি? শাড়ি পরি কিংবা অন্য কিছু, পুরোটাই তো আমার ব্যক্তিগত ব্যাপার। অর্ণ কায়নাতের চোয়াল এক হাত দিয়ে চেপে ধরে অন্য হাত দিয়ে কোমর থেকে আঁচলটা টান দিয়ে বের করে পড়ল, এইবারই লাস্ট। আর একবার যদি দেখেছি শাড়ি পরে রূপ বের করে ঘুরঘুর করছো, তাহলে তোমার কপালে দুঃখ আছে। অনির হাতের স্পর্শে কোমরে লাগতে বেচারি থমকে গেল। শরীর ঠান্ডা হয়ে আসছে। চোয়াল চেপে ধরে রেখেছে সে খেয়াল নেই। অন্য কায়নাতকে ছেড়ে দিয়ে থমক দিয়ে পড়ল, বের হো ঘর থেকে। ননসেন্স। কায়নাত আঁচল মাথায় চেপে দৌড়ে বের হলো ঘর থেকে। মন তো চায় শালার মাথায় উঠে একটা একটা করে চুল ছেড়তে। মাথায় সব সময় গরম হয়েই থাকে। চুলগুলো না থাকলে বোধহয় একটু ঠান্ডা হবে। আজ রবিবার, জুন মাসের 16 তারিখ। কায়নাতের এসএসসি রেজাল্ট দিবে আজ। বেচার চিন্তা সারা ঘুম হয়নি। সারা বছর ভালো করে পড়া হয়নি, এক্সামও বেশি একটা ভালো হয়নি। ভীষণ চিন্তা হচ্ছে আদৌ পাস করবে তো? ফেল করলে শ্বশুর বাড়ির মানিজ্যত খোয়াতে হবে। ডিরেক্টর বাবু, আদাল, আয়মান, নিশা আর ওই জল্লাদ পচাবে তাকে ফেলটুস বলে। এই অপমান কী করে সইবে সে? কায়নাত আলসেমি ভেঙে ফ্রেশ হয়ে এলো ওয়াশরুম থেকে। কাল অনেক বলে কয়ে গেস্ট রুমের ব্যবস্থা করেছে কায়নাত। নিশা বলেছিল তার সাথে থাকতে, কিন্তু কায়নাত থাকেনি। খুব ভোর সকাল, পাখিরা মিষ্টি স্বরে গান ধরেছে। কায়নাত আলতো পায়ে হেঁচে হেঁচে ছাদে এলো সূর্য মামাকে দেখার জন্য। ছাদে পা রাখতে সে অবশ্যই এলো। দৃষ্টি থমকে গেল, দূরে দূরে বুক কাঁপল। সামনে যে সেই হালাল পুরুষ খালিকা ব্যায়াম করতে ব্যস্ত, আর তার ঠিক পেছনে দুই ভাই আদাল ও প্রেম। কায়নাত শুকনো গলা ভিজিয়ে শাড়ির কুচি কোনো রকমে ধরে উল্টো দিকে দিল তোর। পরে যেতে নিলেও সামলে নিল নিজেকে। কোন জেলখানে এসে পড়লো সে এখন? এখন কি প্রতিদিন সকালে এই জলা ছাদে আসবে? ভোর সকালে কায়নাতে সূর্য মামাকে দেখা হবে না? খান্ডা পেলাম ইচ্ছার। দিনটাই খারাপ চাপে। এই লোকের মুখ দেখে শুরু হলো আল্লাহ জানে আজ কপালে কি আছে। কায়নাত সকালে গোসল করে কালো রঙের জামা, গোল জামা সালোয়ার পরে মাথায় ঘুমটা দিল। লম্বা চুলগুলো দেখা যাচ্ছে পুরো পিঠ ছড়িয়ে ছিটে আছে। চিপচিপ করে পানি ঝরছে সেখান থেকে। সকালে খাবার দেওয়া হয়েছে ডাইনিং টেবিলে। কায়নাত আসার আগেই দেখলো সবাই হাজির।
সে পা চিপে চিপে ঘর থেকে বেরিয়ে এলো বিশাল ড্রয়িং রুমে। মাশফিক চৌধুরী দেখে বললেন, কায়নাত, আম্মু এসো খেয়ে নাও। কানাত গেল আয়মানের পাশে চেয়ার টেনে বসতে। অর্ণ তাকালো কিশোরী কন্যার আশোপানে। কানাত আজ চোখে তার দিকে তাকিয়ে মুখ বাঁকে অন্যর দিকে তাকালো। মাশফিক চৌধুরী খেতে ক্ষেত্রে বললেন, রেজাল্ট দেবে কখন? 11টায়। চিন্তা হচ্ছে? খুব। চিন্তার কিছু নেই, ইনশাল্লাহ ভালোই হবে। ঠিক 11টার দিকে কানাতের রেজাল্ট বের হলো। প্লাস আসেনি, 4.58 এসেছে, তবুও ভালো রেজাল্ট বের হয়েছে। সারা বছর না পড়ে এই রেজাল্টই অনেক। বাড়িতে আজ মিষ্টি আনা হয়েছে অনেক ধরনের। এক কায়নাতের ভালো রেজাল্টের জন্য আনা, আরেক কারণ খুলনা চাপে আজ সবাই। দুপুরে সবাই অর্ণ, শেহের, স্বার্থ আর মেয়েরাকে নিয়ে বাড়িতে ঢুকলো। বাড়িতে কোনো পুরুষ মানুষ না থাকায় কায়নাত ভেজা চুলগুলো ছেড়ে দিয়ে ননদদের সাথে বসে টিভি দেখছিল। শেহের আর স্বার্থ তো কায়নাতকে দেখে চিনতে পেরেছে। মেয়েরা পিকচার দিয়েছিল। শেহের ও স্বার্থ মুখ দেখাদেখি করে ছুট্টি কায়নাতের সামনে এলো। দুজনেই একসাথে লম্বা করে সালাম দিল। কায়নাত হতভম্ব হয়ে তাকিয়ে রইল সামনে দাঁড়িয়ে থাকা দুই সুদর্শন যুবকের দিকে। আতা লাফিয়ে বেরিয়ে এলো বলে কায়নাতকে এমন পাথরের মতো বসে থাকতে দেখে শেহের সুদ হয়। ভাবি আসসালামু আলাইকুম, সালামের উত্তর নিন তাড়াতাড়ি। কায়নাত সালামের উত্তর নিয়ে চোখ ঘুরিয়ে অন্যদিকে তাকালো। অন্য দশ চেপে কায়নাতের চুলের দিকে তাকিয়ে আছে। কাশি উঠে গেল বেচারের। ওড়না দিয়ে মাথা ভালো করে ঢেকে সোফা ছেড়ে উঠে দাঁড়ালো স্বার্থ। শেরের কাঁধে হাত রেখে কায়নাতের দিকে তাকিয়ে বলল, বন্ধুর জায়গায় আমি হলে কবেই পগার পার হয়ে যেতাম রে। শেহের ছাড়া মেরে স্বার্থর হাত ছাড়িয়ে বলল, তুই ছুলে আমি প্রেগনেন্ট হয়ে যাব। যা সর, দূরে সর। শত হতবাক বিস্মিত চোখে তাকালো শেরের দিকে, কিছুটা ভরকে চাওয়া আচ্ছা বলল, ছুলে প্রেগনেন্ট হয়, তাও আবার ছেলেরা? হয় হয়, তুই আমাকে টাচ করবি না, দূরে যা।